নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের প্রত্যেকটি দর্শককে জানাই অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলকে আরও বেশি বেশি করে মানুষের কাছে তুলে ধরার জন্য, সমর্থন করার জন্য। বন্ধুরা, আমরা যে বৈদিক অ্যাস্ট্রোলজির যে সিরিজ আমরা শুরু করেছি, তার আজকে দ্বিতীয় পর্ব। আজকে আমরা আলোচনা করব পঞ্চাঙ্গ, অর্থাৎ তিথি, নক্ষত্র, বার, যোগ এবং করণ। একজন জাতকের জন্মের সময় জন্মকুণ্ডলিতে প্রথমেই যে বিষয়গুলি থাকে, এই যে পঞ্চাঙ্গ, এই পঞ্চাঙ্গ আসলে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা বৈদিক অ্যাস্ট্রোলজি কিন্তু বলছে, বা বৈদিক জ্যোতিষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে পঞ্চাঙ্গ, অর্থাৎ একজন জাতক যে তিথিতে জন্মাচ্ছে, যে বারে জন্মাচ্ছে এবং যে নক্ষত্রটা সে পাচ্ছে, অর্থাৎ যে নক্ষত্রে সে জন্মাচ্ছে, যে যোগে সে জন্মাচ্ছে, হ্যাঁ, ২৭খানা যোগ আছে। আর হচ্ছে করণ, যে করণ সে পাচ্ছে, অর্থাৎ ১১খানা করণ আছে। সেগুলো আগের দিন আমরা সংক্ষেপে আলোচনা করেছিলাম। আর আগের পর্বে, অর্থাৎ প্রথম পর্বে আমরা ২৭টা নক্ষত্রের সম্পর্কে জেনেছিলাম, তার সঙ্গে রাশি, লগ্ন এগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম, নবতারা চক্র এগুলো জেনেছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব। ২৭খানা যেমন নক্ষত্র আছে, তেমনি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ২৭খানা যোগ আছে। সেই ২৭খানা যোগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন জাতকের জীবনে। মানে জাতক যখন জন্মাচ্ছে, কোন যোগে সে জন্মাচ্ছে, সেইটা দেখে কিন্তু অনেক কিছু বলা যায়। এবং তার সঙ্গে অতি অবশ্যই তার জন্মকুণ্ডলিতে গ্রহগুলির অবস্থান, এবং সে কোন যোগে জন্মাচ্ছে, কোন করণে জন্মাচ্ছে, বার, তিথি, নক্ষত্র সব কিছু মিলিয়ে তার জীবন কেমন যাবে, এটা কিন্তু বৈদিক জ্যোতিষ অনুযায়ী অতি সহজেই বলা যায়, একটা অ্যাজাম্পশন করা যায়। এই যে আজকের যে বিষয়, সেটা হচ্ছে যোগ। আমাদের বৈদিক শাস্ত্র অনুযায়ী ২৭খানা যোগ আছে। যেমন আমরা বলেছিলাম যে ২৭খানা নক্ষত্র আমরা দেখেছিলাম আগের দিন, ঠিক তেমনি ২৭খানা যোগ আছে। এই ২৭খানা যোগের বিশদ উল্লেখ বা আলোচনা কিন্তু করা আছে মহরত শাস্ত্রে। এটা খুবই প্রাচীন গ্রন্থ। এই প্রাচীন গ্রন্থ মহরত শাস্ত্রে, মহরত শাস্ত্রে ২৭খানা যোগের কথা বলা আছে। এই মহরত শাস্ত্র, অর্থাৎ মহরত যে গ্রন্থগুলি, সেগুলি হলো মহরত গণেশ, মহরত চিন্তামণি, মহরত মার্তণ্ড, মহরত পারিজাত, আর হচ্ছে মহরত ধর্ম ও নির্ণয় সিন্ধু। এই যে ৫খানা গ্রন্থ, প্রাচীন গ্রন্থ, এতে কিন্তু এই ২৭খানা যোগ সম্পর্কে খুবই বিশদে আলোচনা করা আছে। এবং সেখানে দেখা যাচ্ছে কি, যে সূর্য এবং চন্দ্রের মিথস্ক্রিয়ায় ২৭খানা যোগ তৈরি হয়। এই যোগগুলি একজন ব্যক্তির জীবনের ক্ষেত্রে বিভিন্ন দিকে কিন্তু প্রভাবিত করে বলে প্রাচীন জ্যোতিষীরা বিশ্বাস করতেন। এবং তাদের যে বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে তাদের নামকরণ সেই সময় করা হতো। মানে প্রাচীনকালে যোগের বৈশিষ্ট্য অনুযায়ী জাতক জাতিকাদের নামকরণ করা হতো, এবং প্রতিটি যোগ নির্দিষ্ট ফলাফল ও প্রভাবের সাথে কিন্তু যুক্ত। এটা আমরা ধীরে ধীরে দেখব। আমরা আজকে আলোচনা করব সেই ২৭টি যোগ সম্পর্কে। এবং সেখানে
প্রথমে আলোচনা করে নিই যে 27টি যোগের মধ্যে 14টা যোগ হচ্ছে খুবই শুভ যোগ, 14টা যোগ। এবং সেই 14টা যে শুভ যোগ, সেই শুভ যোগে কিন্তু বিয়ে পৈতে, বিভিন্ন ধরনের যে শুভ কাজ, বাড়ির যে সমস্ত শুভ কাজ, পুজো আর্চা, এগুলো কিন্তু পুজো পার্বণ আর্চা, বিভিন্ন ধরনের ভক্তিপূর্ণ বা যে সমস্ত কাজকর্ম সেগুলো করা যাবে, কোনো অসুবিধে নেই। 14টা শুভ যোগ। আর 5টা আছে কি, 5টা হচ্ছে মধ্যম যোগ। এই 5টা যোগেও কিন্তু কিছু কিছু শুভ কাজ করা যাবে, কিন্তু সব কাজ করা যাবে না। সেগুলো আমরা আলোচনায় আসব বিভিন্ন সময়ে, যখন যোগ ভিত্তিক আলোচনা করব পার্টিকুলার, তখন আমরা সেই আলোচনায় আসব। আর 9টা যোগ আছে খুবই অশুভ যোগ। এবং শাস্ত্রে বলা হচ্ছে এই যে মুহূর্ত গণেশ, মুহূর্ত পারিজাত, মুহূর্ত সিন্ধু বা মুহূর্ত চিন্তামণি, এই যে গ্রন্থগুলি, মুহূর্ত গ্রন্থগুলি, এখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে এই যে মুহূর্ত মার্তণ্ড, মুহূর্ত ধর্ম এবং নির্ণয় সিন্ধু, এই বইগুলো কিন্তু অত্যন্ত প্রাচীন বই। এবং এই বইয়ে যেটা বলা হচ্ছে যে এই যে সমস্ত অশুভ যোগ 9টা, সেই অশুভ যোগের কোনো জাতক জাতিকা যদি জন্মায়, তাহলে কিন্তু তার জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। যেমন হচ্ছে ছোট থেকে তার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আসতে পারে, মানসিক সমস্যা আসতে পারে। তার পড়াশোনার জীবনে 23-24 বছর বয়সে পর্যন্ত তার যে পড়াশোনার যে সময়, সেই সময়ে বিভিন্ন ধরনের তার ব্যাঘাত ঘটতে পারে, উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে, তার বৈবাহিক জীবনেও বিভিন্ন ধরনের অশান্তি দেখা দিতে পারে। এই যে অশুভ যোগগুলি আছে 9টা। তো আজকে আসুন আমরা আলোচনা করব ধীরে ধীরে বিভিন্ন যোগ সম্পর্কে, পরপর আলোচনা করব। আসলে এই যোগগুলো কিন্তু আমাদের পরপরই কিন্তু আমাদের আলোচনা করতে হবে, 1 2 3 4 করে। তার কারণ হচ্ছে এই যোগগুলো উল্টোপাল্টা করলে হবে না, ঠিক আছে? তো প্রথম যে যোগটা সূর্য এবং চন্দ্রের মিথস্ক্রিয়ায় আমরা পাচ্ছি, সেটা হচ্ছে বিষকুম্ভ যোগ বা বিষকুম্ভ যোগ। এই যোগটাকে জ্যোতিষকাররা কিন্তু বলছেন খুবই অশুভ যোগ। এই অশুভ যোগ, এবং এতে এই যে যোগটাতে ক্ষতি এবং বিবাদের কারণ হতে পারে। সেই জাতক নিজেও হতে পারে বা সেই জাতকের পরিবারও হতে পারে, সেই জাতক যখন জন্মাবে। তো এখানে একটা বলে নেওয়া ভালো যে এই অশুভ যোগগুলো যেগুলো আছে, শাস্ত্রে কিন্তু বলা আছে যে এই যোগে জন্মালে জাতকের জন্মের 1 বছর পরে এবং 15 বছরের পরে শান্তি পুজো করতে হবে। এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রে বলা আছে, এবং শান্তি পুজোর নিয়মও বলা আছে। সেগুলো আলোচনা যদি সময় থাকে নিশ্চয়ই করব। তো এটা কিন্তু করতে হবে, এটা কিন্তু বলা হচ্ছে। তো দ্বিতীয় যে যোগটি আছে সেটা হচ্ছে প্রীতি যোগ। এই প্রীতি যোগটা কিন্তু খুবই ভালো যোগ, শুভ যোগ। এই যোগে যে জাতকের জন্ম হবে, সেই জাতক কিন্তু অনুকূল পরিবেশের মধ্যে সে কিন্তু জন্মাবে, সকলের সে ভালোবাসা পাবে, স্নেহ এবং সুখের ইঙ্গিত দেয়, এবং তার জন্মের পর তার পরিবার বিভিন্ন রকম সুখের মুখ কিন্তু দেখবে, ধন সম্পদ সবই কিন্তু সে অর্জন করতে পারবে, পড়াশোনা ক্ষেত্রেও ভালো হবে। তারপরে হচ্ছে 3 নম্বর যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ। এটাও কিন্তু একটা শুভ যোগ। এখানে বলা হচ্ছে দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্যের সাথে জড়িত, এবং এই যোগে যারা জন্মাবে তাদের কিন্তু আয়ুষ খুব ভালো হবে, দীর্ঘ জীবন এবং স্বাস্থ্য খুব ভালো হবে, পড়াশোনার ক্ষেত্রেও তাদের জীবন ভালো হবে, অ্যাভারেজ জীবনযাত্রা খারাপ হবে না। তারপরে হচ্ছে সৌভাগ্য যোগ, 4 নম্বর যোগ সৌভাগ্য যোগ, অর্থাৎ সৌভাগ্য এবং সমৃদ্ধির ইঙ্গিত দেয় এই যোগে যে সমস্ত জাতক জন্মায়। 5 নম্বর হচ্ছে শোভন যোগ। এই শোভন যোগ হচ্ছে একটা শুভ যোগ, এবং এই যোগ হচ্ছে মঙ্গল এবং সৌন্দর্য নির্দেশ করে। এই যোগে যারা জন্মাচ্ছে যে সমস্ত জাতক, তারা কিন্তু সমাজের মঙ্গল করবে, তাদের সংসারের মঙ্গল করবে, এবং তাদের নিজেদেরও মঙ্গল হবে, এবং সমৃদ্ধির ইঙ্গিত দেয় এবং সৌন্দর্যের
ইঙ্গিত দেয়, মানে এই যোগে যে সমস্ত জাতক জন্মায় মোটামুটি তাদের সৌন্দর্যের দিক দিয়ে খুবই ভালোই বলা যেতে পারে। এইবার হচ্ছে 6 নম্বর যোগ। 6 নম্বর যোগটা কিন্তু বলা হচ্ছে অশুভ একটি যোগ, এর নাম হচ্ছে অতিগণ্ড যোগ। অতিগণ্ড যোগ এটা একটি অশুভ যোগ বলে জ্যোতিষবিদরা বলেছেন, এবং এই যোগে যে সমস্ত জাতক জন্মায় তাদের জীবনে প্রতি মুহূর্তে বাধা আসে এবং অসুবিধার সাথে তারা কিন্তু পড়ে, বিভিন্ন রকমের অসুবিধা, সমাজ সংসারে বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে তারা পড়ে। 7 নম্বর যোগ হচ্ছে সুকর্মা যোগ। সুকর্মা যোগ, এবং এই যোগটা ভালো যোগ, শুভ যোগ। এই যোগে যে সমস্ত জাতক জন্মায় সেই জাতক কিন্তু অনুকূল পরিবেশ পায়, ধন সম্পদ বৃদ্ধি হয়, সৎ কর্ম করে এবং সে কিন্তু পূর্ণ কর্মের মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত করবে, এইটাই কিন্তু ইঙ্গিত দেয়। 8 নম্বর যোগ হচ্ছে ধৃতি যোগ। এই ধৃতি যোগটা হচ্ছে মধ্যম শুভ যোগ, মানে খুব বেশি শুভ নয় আবার খুব বেশি অশুভ নয়, এরকম 5টা যোগ আছে, সেটা আমরা আসবো ধীরে ধীরে আলোচনা করব। এই যে ধৃতি যোগটা এটা কিন্তু একটা মধ্যম যোগ। এখানে কি বলা হচ্ছে, দৃঢ়তা এবং সাহসের সাথে যুক্ত, অর্থাৎ সে হচ্ছে কঠিন একজন মানুষ হবে এবং তার মনের মধ্যে একটা দৃঢ়তা থাকবে, অর্থাৎ সে নমনীয় হবে না। কাজেই বিভিন্ন পরিস্থিতি তাকে প্রতিকূল পরিবেশে পড়তে হবে, এটাই স্বাভাবিক। যে মানুষ নমনীয় হবে না, সমাজের বিভিন্ন ক্ষেত্রে বা সংসারের বিভিন্ন ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে তাকে তো বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশের মধ্যে পড়তেই হবে। কারণ যে মানুষ দৃঢ় এবং সাহসিকতার পরিচয় দেবে তাকে তো বাধার মুখে পড়তেই হবে বিভিন্ন সময়ে। সেই জন্য এই যোগটাকে আমরা বা জ্যোতির্বিদ্যা মোটামুটি যোগ হিসেবে ধরে। আর এই যোগও মোটামুটি সব শুভ কাজ করা যাবে না, কিছু কিছু আছে কাজ সেগুলো করা যাবে, বিয়ে পৈতে এগুলো হবে, হ্যাঁ, এই আর কি। তারপরে 9 নম্বর হচ্ছে শুল যোগ। শুল যোগটাকে বলা হচ্ছে অশুভ যোগ বলে বিবেচিত করেছেন বৈদিক জ্যোতিষীরা। এই শুল যোগে যারা জন্মাবে তারা সবসময় সমাজ সংসারে বিভিন্ন ধরনের সংঘর্ষের মধ্যে পড়বে এবং তারা নিজেরা সংঘর্ষ পরিচালনাও করবে, এটা কিন্তু জ্যোতির্বিদ্যা বলছেন। তারপরে 10 নম্বর হচ্ছে গণ্ড যোগ। এটাও একটা অশুভ যোগ বলে বিবেচিত, এবং এই যোগে যারা জন্মাচ্ছে তারা বিভিন্ন ধরনের বাধা এবং বিলম্বিত বিভিন্ন বিষয় তাদের জীবনে কিন্তু আসবে, বিলম্ব হবে বিভিন্ন বিষয়ে, ঠিক আছে। 11 নম্বর যোগ হচ্ছে বৃদ্ধি যোগ। এটা একটা শুভ যোগ বলে বিবেচিত, অতি শুভ যোগ। এই বৃদ্ধি যোগে যারা জন্মাবে তারা বৃদ্ধি, সমৃদ্ধি এবং তাদের সমাজ সংসার এবং তাদের পারিবারিক এবং সামাজিক সব ক্ষেত্রে তাদের কিন্তু সমৃদ্ধি এবং বিকাশ কিন্তু হবে, সমাজে মান সম্মান পাবে, পড়াশোনা সব দিক দিয়ে ভালো হবে। এটা অতি শুভ একটা যোগ, এই যে বৃদ্ধি যোগ, এটা এই 14টা যোগের মধ্যেই পড়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে ধ্রুব যোগ। এটা একটা মধ্যম শুভ যোগ, মানে এটা খুব বেশি শুভও নয় খুব বেশি অশুভও নয়, এটা একটা মধ্যম যোগ, এটা হচ্ছে ধ্রুব যোগ। 12 নম্বর, এটা হচ্ছে স্থিতিশীলতা এবং দৃঢ়তার সাথে সম্পর্কিত, অর্থাৎ স্থিতিশীল কোনো মানুষ যদি স্থিতিশীল এবং দৃঢ় মানসিকতার হয় তাহলেও দেখবেন তাকে সমাজ সংসারে বিভিন্ন অফিস কাছারিতে তার যে কর্মক্ষেত্র সেখানে কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়, কারণ সে তো দৃঢ়চেতা মানুষ, তাকে বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যেও পড়তে হয়। ওই স্থিতিশীল মানসিকতার জন্য সে রক্ষণশীল এবং স্থিতিশীল মানুষ হবে। আচ্ছা, তারপরে হচ্ছে 13 নম্বর হচ্ছে ব্যাঘাত যোগ। ব্যাঘাত যোগটাকে বলা হচ্ছে অশুভ যোগ বলে পরিচিত, 13 নম্বর যোগ এটি। এই ব্যাঘাত যোগে যাদের জন্ম হবে তাদেরকে বলা হচ্ছে তাদের জীবনে বিভিন্ন ধরনের ব্যাঘাত ঘটবে বিভিন্ন সময়ে, এবং শুধু তাই নয় তারাও বিভিন্ন সময়ে অন্যের ব্যাঘাত সৃষ্টি করবে, বাবা মায়ের হতে পারে, ভাই বোনের হতে পারে, সমাজ সংসারের হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে তাদের জীবনেও ব্যাঘাত আসবে, তারাও ব্যাঘাত ঘটাবে, এই হচ্ছে বিষয়। এরপরে আমরা দেখব
14 নম্বর যে যোগ সেটা হচ্ছে একটা মধ্যম শুভ যোগ, মাঝামাঝি একটা শুভ যোগ, সেটা হচ্ছে হর্ষণা যোগ বা হর্ষণ যোগ, দুরকমভাবেই বলা হয়। এই যোগে যাদের জন্ম তারা হচ্ছে আনন্দ সুখ এবং আনন্দের মধ্যে তারা থাকতে ভালোবাসে, অতি আনন্দ অতি সুখ তাদের ভালো লাগে। এটাও তো একটা সমস্যার কারণ, তাই না? এটা কারণ একটা মানুষ যদি সবসময় আনন্দপ্রিয় হয়, সবসময় যদি সে বিভিন্ন রকম সুখ খোঁজে, জীবনের আর কিছু সে চিন্তা যদি না করে, তাহলেও তার মধ্যে একটা সমস্যা দেখা দেবে এবং সে সংসারেও অনেক কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। কারণ সে তো সবসময় আনন্দপ্রিয়, সবাইকে নিয়ে আনন্দ করতে চাইবে, পরিবেশের মধ্যে, সমাজের মধ্যে, অফিস কাছারির মধ্যে। তার ফলে অনেক সময় তার জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে, তার বাড়িতেও আসতে পারে। কারণ সবসময় আনন্দ করা এটা তো ভালো লক্ষণ নয়। এই জন্য এটাকে বলা হচ্ছে মধ্যম শুভ যোগ, হর্ষণা যোগ। এবার হচ্ছে 15 নম্বর যোগ। 15 নম্বর যোগ হচ্ছে বজ্র যোগ। এই যোগটা জ্যোতির্বিদ্যা বলছেন যে একটি অশুভ যোগ। ওই যে 9টি অশুভ যোগ আছে তার মধ্যে এটি একটি বজ্র যোগ। এই যোগটি হচ্ছে 15 নম্বর যোগ। এটাকে বলা হচ্ছে সম্ভাব্যভাবে কঠোরতা এবং অসুবিধার মধ্যে দিয়ে সেই ব্যক্তি চলবে, তার জীবন পরিচালিত হবে। সে ভীষণ কঠোর মানসিকতার হবে, নিষ্ঠুর মানসিকতার হবে এবং সে বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে নিজেও পড়বে, সমাজ সংসার তার বাড়ির লোকজন সবাইকে ফেলবে। এই যোগে এই যে অশুভ যোগ বজ্র যোগ, এটা একটা অশুভ যোগ। এবার হচ্ছে 16 নম্বর যোগ হচ্ছে সিদ্ধি যোগ। সিদ্ধি যোগটা বলা হচ্ছে খুবই ভালো একটি শুভ যোগ, অতি শুভ যোগ। এই যোগ সাফল্য এবং সাফল্যকে বোঝায়। বিভিন্ন জীবনের বিভিন্ন দিকে তার বিকাশ লাভ ঘটবে, সমাজ সংসারের মধ্যে সে বিভিন্ন রকমভাবে ভালো কাজ সে করবে, ভালো কর্ম করবে, তার যে পিতামাতা সংসার ভাই বোন সবাইকে নিয়ে সে সুন্দরভাবে সফলতার দিকে এগিয়ে যাবে। এই হচ্ছে সিদ্ধি যোগ এবং ঈশ্বরিক সাধনা, ঈশ্বরের যে আধ্যাত্মিক দিক সেই দিকেও সে এগিয়ে যাবে এবং সে অ্যাকচুয়ালি তার কাঁধে সংসারের যে বিভিন্ন ভার সেটাও সে নিতে পারবে, সেই দায়িত্ববোধ তার মধ্যে থাকবে। আচ্ছা, এবার হচ্ছে 17 নম্বর হচ্ছে ব্যতিপাত যোগ। ব্যতিপাত এটাকে বলা হচ্ছে একটা অশুভ যোগ। ওই যে 9টা অশুভ যোগ তার মধ্যে একটি, এটা হচ্ছে ব্যতিপাত যোগ 17 নম্বর। এটা একটি অশুভ যোগ বলে বিবেচিত। এই যোগে কিন্তু বিভিন্ন যে জাতিকা জন্মাচ্ছে তাদের জীবনে কিন্তু বিভিন্ন ধরনের দুর্ভাগ্য নেমে আসবে, এটাই কিন্তু ইঙ্গিত করছে এই যোগে যাদের জন্ম। এটা একটা অশুভ যোগ। আচ্ছা, তারপরে হচ্ছে 18 নম্বর যোগ হচ্ছে বরিয়ান যোগ বা ভারিয়ান যোগ। কেউ কেউ ভারিয়ানও বলে, কেউ কেউ বরিয়ানও বলে। আচ্ছা, এই যোগটা কিন্তু একটা মধ্যম শুভ যোগ। ওই যে 5টি মধ্যম শুভ যোগ আছে তার মধ্যে এই যোগটি একটি হচ্ছে মধ্যম শুভ যোগ, বরিয়ান যোগ বা ভারিয়ান যোগ। ঠিক আছে, এই যোগে যারা জন্মাবে তাদের হচ্ছে মঙ্গল এবং আশীর্বাদ তাদের জীবনে থাকবে, এটাই নির্দেশ করছে। তবে এই মঙ্গল এবং আশীর্বাদ সারা জীবন সবসময় ভালো দিকে যাবে না, কোনো কোনো সময় খারাপের পর্যায়েও যাবে, মিলিয়ে মিশিয়ে তার জীবন কাটবে। এবার হচ্ছে 19 নম্বর যোগ হচ্ছে পরিধা যোগ বা পরিধ যোগ। পরিধা যোগ বা পরিধ যোগ এই যোগটা কিন্তু অশুভ বলে বিবেচিত। ওই যে 9টি অশুভ যোগ তার মধ্যে এটি একটি পরিধা যোগ। এটাতেও কিন্তু বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন জাতক জাতিকা হবেন যাদের জন্ম এই যোগে। ঠিক আছে, 20 নম্বর যোগ হচ্ছে শিব যোগ। শিব যোগটা খুবই একটি শুভ যোগ বলে বিবেচিত। এই যোগে যে সমস্ত জাতক জাতিকা জন্মাবে তারা শুভ এবং শান্তি এবং মঙ্গল করবে সমাজের এবং পরিবারের, এবং তার সমাজ সংসারে বিভিন্ন ধরনের শুভ কাজের সঙ্গে সে লিপ্ত থাকবে এবং সে ঈশ্বরিক যে চিন্তা, আধ্যাত্মিক যে চিন্তা, ঈশ্বরের যে উপাসনা সেই দিকেও সে তার কিন্তু মন থাকবে। এটাই কিন্তু এই শিব যোগে যাদের জন্ম তার ইঙ্গিত দিচ্ছে। 21 নম্বর হচ্ছে সিদ্ধ যোগ। সিদ্ধ যোগটা একটি শুভ যোগ, অতি শুভ যোগ।
এই যোগে যাদের জন্ম তাদের জীবন সিদ্ধি হবে, সিদ্ধি লাভ হবে এবং পরিপূর্ণতা লাভ হবে। এটাই কিন্তু জ্যোতির্বিদ্যা বলছে। 22 নম্বর যোগ হচ্ছে, এটাও একটা খুবই শুভ যোগ। এটার নাম হচ্ছে সাধ্য যোগ। সাধ্য যোগ। এই যোগে যাদের জন্ম তাদের জীবনে বিভিন্ন ভালো সম্ভাবনাময় জীবন হবে। তারা সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারবে এবং বিভিন্ন রকমভাবে সে সফলতা অর্জন করতে পারবে। সফলতা অর্জন করে সে জীবনে এগিয়ে যেতে পারবে, সমাজ সংসার সব কিছুতে সে ভালো কাজ করবে। এরপরে যে যোগটা হচ্ছে 23 নম্বর যোগ। এই 23 নম্বর যোগে এটা একটা হচ্ছে খুবই শুভ যোগ। এই যোগটার নামই হচ্ছে শুভ যোগ। ঠিক আছে? এই যোগে যাদের জন্ম হবে তারা খুবই মঙ্গলের প্রতীক এবং তারা খুবই সৌভাগ্যের প্রতীক এবং তারা সৌভাগ্য নিয়েই তারা জন্মাবে। এই শুভ যোগে যাদের জন্ম এবং ঈশ্বরের আশীর্বাদ এদের মাথার উপর সবসময় থাকবে। এই যোগে যাদের জন্ম সেই সমস্ত জাতক জাতিকা জন্মানোর পরে পরেই তাদের যে সংসার, তার যে পিতামাতা, তাদের উন্নতি হবে, আর্থিক দিক দিয়ে উন্নতি হবে, পারিবারিক দিক দিয়ে যশ খ্যাতি সবই হবে। এবং এখানে এটাও বলা হচ্ছে, জ্যোতির্বিদরা বলছেন এই যোগে যাদের জন্ম তারা তাদের কুলের মান সম্মান শ্রীবৃদ্ধি ঘটাবে। তাদের নাম যশ মান খ্যাতি তারা কিন্তু কুলের যে মান সম্মান সেটা তারা করবে। সমাজের বুকে তাদের যে কুল সেখানে তারা সেই তাদের কুলকে সম্মানের সঙ্গে প্রতিষ্ঠা লাভ করাতে পারবে। এটা নাম হচ্ছে শুভ যোগ। এটা 23 নম্বর যোগ এবং অতি শুভ যোগ। আচ্ছা, এরপর হচ্ছে 24 নম্বর যোগ। এই যোগটার নাম হচ্ছে শুক্লা যোগ বা শুক্ল যোগ, দুভাবেই বলা যায়। এই যোগটাও খুবই অতি শুভ যোগ। এই যোগটা হচ্ছে বিশুদ্ধতা এবং স্পষ্টতা নির্দেশ করে। বিশুদ্ধতা এবং স্পষ্টতা নির্দেশ করে। আচ্ছা, একটা কথা বলে নিও যে আগের যে যোগটা শুভ যোগ, এই যোগে যাদের জন্ম এই সমস্ত জাতক জাতিকাদের একটা ব্যাপার আছে, এরা নিজে হাতে যে কাজ করবে সেই কাজ কিন্তু সিদ্ধি লাভ হবে এবং এদের হাতেই বলা হচ্ছে নাকি ঈশ্বরের আশীর্বাদ আছে, আগে থেকেই আছে। কাজে এরা যে জিনিস হয়তো স্পর্শ করবে বা যে কাজে তারা হাত লাগাবে সেই কাজ কিন্তু খুবই ভালোভাবে সফল হবে এবং এরা ঈশ্বরের খুবই সৌভাগ্য নিয়ে এরা জন্মায়। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আধ্যাত্মিক জীবনেও এদের কিন্তু উন্নতি হয়, আধ্যাত্মিক দিকেও এরা যায়। এই যে শুভ যোগে যাদের জন্ম। আর শুক্ল যোগ, ওই যেটা বললাম, এটাও খুবই শুভ যোগ। এটা হচ্ছে 24 নম্বর যোগ। এটা একটা বিশুদ্ধতা এবং স্পষ্টতা নির্দেশ করে। এই জাতক জাতিকারা খুবই বিশুদ্ধ, তাদের জীবন জীবিকা সংসারে তারা খুবই বিশুদ্ধভাবেই থাকবে। কোনো রকম পাপ তাদেরকে স্পর্শ করতে পারবে না। তারা খুব সুন্দরভাবেই তাদের জীবন অতিবাহিত করতে পারবে, তাদের সংসার, তাদের পরিবার নিয়ে এবং পড়াশোনা সব ক্ষেত্রেই ভালো হবে। এই যে শুক্ল যোগে যাদের জন্ম। এবার হচ্ছে 25 নম্বর যোগ। এই যোগটা হচ্ছে খুবই শুভ যোগ। এটা হচ্ছে ব্রহ্মযোগ। ব্রহ্মযোগে যাদের জন্ম, নাম শুনি আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে প্রজাপতি ঋষি ব্রহ্মার আশীর্বাদ ধন্য এই জাতক জাতিকারা এবং এরা হচ্ছে জ্ঞান এবং আধ্যাত্মিকতার সাথে যুক্ত থাকবে। সারা জীবন তারা কিন্তু জ্ঞান চর্চার উপর, জ্ঞান বিতরণের ওপর, বিভিন্ন সমাজের ভালো কাজ, মঙ্গল কাজ এবং আধ্যাত্মিক দিকের প্রতি তাদের ন্যাক থাকবে। তারা কিন্তু খুব ভালোভাবেই তাদের জীবন সংসারকে একটা সুন্দর জায়গায় প্রতিষ্ঠা লাভ করাতে পারবে ইত্যাদি আমরা কিন্তু দেখতে পাবো তাদের জীবনে। এবার হচ্ছে 26 নম্বর যোগ। এটা হচ্ছে, এর নাম হচ্ছে ইন্দ্রযোগ। এই যোগটা কিন্তু বলা হচ্ছে যে একটা মধ্যম বর্ণের যোগ বা মধ্যম শুভ যোগ। মানে খুব বেশি অশুভও নয়, খুব বেশি শুভও নয়, এটা একটা মধ্যম যোগ বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে, ইন্দ্রযোগ। এবং এখানে বলা হচ্ছে ক্ষমতা এবং নেতৃত্ব নির্দেশ করে। জাতক জাতিকেরা ক্ষমতার প্রতি বেশি লোলুপ হবে এবং তারা নেতৃত্ব কামী হবে, নেতৃত্ব সবসময় করতে চাইবে। কাজেই সেক্ষেত্রে বিভিন্ন বাধা বিঘ্ন এগুলো তো আসবেই এবং তারা ক্ষমতা অর্জনের জন্য তারা যতদূর সম্ভব তারা যেতে পারবে। এইটা কিন্তু এই যোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়।
ক্ষমতা এবং নেতৃত্ব কায়েম করার জন্য এরা সব কিছু করতে পারবে। কাজে সেখানে বাধা বিঘ্ন ক্ষতি তো থাকবেই। আর সব শেষ যে যোগটা, এটা হচ্ছে 27 নম্বর যোগ। এই যোগটার নাম হচ্ছে বৈধ্রুতি যোগ। ভালো করে শুনুন, বৈধ্রুতি। বৈধ্রুতি যোগটা কিন্তু এটা কিন্তু একটি অশুভ যোগ বলে কিন্তু বিবেচিত বৈদিক শাস্ত্রে মতে বা বৈদিক জ্যোতিষ শাস্ত্র মতে। আর মুহূর্ত শাস্ত্রতেও এটা কিন্তু বলা হচ্ছে যে এই যে বৈধৃতি যোগটা, এটা কিন্তু একটা অশুভ যোগ। এই যোগে যে সমস্ত জাতক জাতিকা জন্মাবে তাদের কিন্তু ছোট থেকে বিভিন্ন শারীরিক সমস্যা, মানসিক সমস্যা দেখা দিতে পারে এবং এদের পড়াশোনাও কিন্তু খুব একটা মন থাকবে না, খুবই চঞ্চল মস্তিষ্ক হতে পারে। আর হচ্ছে এদের উচ্চশিক্ষা লাভে কিন্তু বিভিন্ন বাধা সৃষ্টি হবে। গ্র্যাজুয়েশন পর্যন্ত হয়তো ভালোভাবে মোটামুটি বা ভালোভাবে হতে পারে, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে এদের সমস্যা দেখা দেবে এবং কর্মক্ষেত্র বিভিন্ন ধরনের মানসিক যে সমস্যা, মানসিক চঞ্চলতা, এগুলো দেখা দেবে, বিভিন্ন বাধা বিপত্তি আসবে। এই যে বৈধৃতি যে যোগটা যাদের জন্ম, এবং এখানে এই যে অশুভ যে 9টা যোগ আছে, এই অশুভ 9টা যোগে যাদের জন্ম, সেখানে বৈদিক ঋষিরা বলছেন যে জ্যোতিষশাস্ত্রে বা মুহূর্ত শাস্ত্রে যেটা বলা হচ্ছে, মুহূর্ত গণেশ শাস্ত্রে, মুহূর্ত পারিজাত, মুহূর্ত সিন্ধু ইত্যাদি যে বইগুলো আছে সেগুলোতে বলা হচ্ছে যে এই যে 9টা অশুভ যোগে যাদের জন্ম, তাদেরকে শিশুর 1 বছর বয়সে তাদেরকে শান্তি পূজা করতে হবে। বাড়ি থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে গিয়ে কোনো মন্দিরে ব্রাহ্মণের দ্বারা সেখানে পুজো আর্চা ইত্যাদি করে, তার উপাচার আছে, সেখানে শাস্ত্র মতে শান্তি পূজা করতে হবে 1 বছর বয়সে। আবার 15 বছর বয়সেও করতে হবে ওই একইভাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি গরুকে খাওয়ানো যায়, হ্যাঁ, গরুকে কিছু ভালো মন্দ খাওয়ানো যায়, আর হচ্ছে গরিব মানুষকে কিছু খাওয়ানো যায়, তাহলে এই যোগে যাদের জন্ম, এই যে 9টা অশুভ যোগ আছে, তাহলে তাদের কিন্তু জীবনে এই অশুভ যোগের যে দোষটা সেটা কেটে যাবে। এবার একটা জিনিস বলি, এই যে জন্ম কুণ্ডলিতে আমরা যে পঞ্চাঙ্গের মধ্যে এই যে যোগটা দেখতে পাই, 27টা যোগ, এই যোগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জাতক জাতিকার জীবনে। এবং এখানে শুধুমাত্র এই যোগটা দেখলেই কিন্তু হবে না যে আমার যোগ শুভ বলেই আমার জীবনটা খুব ভালো যাবে, সেটাও কিন্তু অনেক সময় নাও হতে পারে। মানে আপনার কুণ্ডলিতে যে সমস্ত প্ল্যানেটগুলি আছে, সেই প্ল্যানেটগুলি বা গ্রহগুলি কি অবস্থায় আছে সেটাও কিন্তু একটা খুবই বিবেচ্য বিষয়। আর হচ্ছে কোন নক্ষত্রে জন্ম, কোন তিথিতে জন্ম, এগুলোও কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। আর হচ্ছে জন্মের সময় জাতক জাতিকা কোন করণ পাচ্ছে, 11টা করণ আছে। তাহলে এই যে দুটো এপিসোডে আমরা, প্রথম এপিসোডে আমরা নক্ষত্র, লগ্ন, রাশি, নবতারা চক্র ইত্যাদি আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করলাম 27টা যোগ নিয়ে। আগামী দিনে আমরা যে এপিসোড আমরা আনবো, সেই এপিসোডে আমরা 11টা করণ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা প্রত্যেকে সাথে থাকবেন এই আশা রাখছি। আর এই আলোচনা যদি আপনাদের ভীষণভাবে ভালো লাগে বা বিভিন্ন যদি পরামর্শ আপনাদের থাকে, অবশ্যই দেবেন, কমেন্ট করুন। এটা কিন্তু এটা খুবই ভালো একটা যে বিজ্ঞান ভিত্তিক একটা চর্চা। এই জ্যোতিষ কিন্তু একদিকে হচ্ছে আধ্যাত্মিক একটা দিক, আর একটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক একটা চর্চা। কাজেই এটা কিন্তু ফেলনা নয়, দীর্ঘ প্রাচীন কাল থেকে কিন্তু এই জ্যোতিষ চর্চা কিন্তু হয়ে আসছে। এবং শুধু তাই নয়, এই যে নক্ষত্র, 27টা নক্ষত্র আর 27টা যোগ, এ তো মানব জীবনের চলার পথে বিভিন্নভাবে খুবই গুরুত্বপূর্ণ এদের কিন্তু প্রভাব রয়েছে। এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে। তার সঙ্গে সঙ্গে প্ল্যানেটারি যে অবস্থান, গ্রহগুলির যে অবস্থান, সেটাও কিন্তু বিবেচ্য। তো বন্ধুরা, কোনোভাবেই ঘাবড়াবেন না যদি অশুভ যোগও জন্মায় বা মধ্যম শুভ যোগে জন্মান, তাহলেও ঘাবড়ানোর কিছু নেই। বিভিন্ন ধরনের রেমেডি কিন্তু আছে, মন্ত্র আছে, ঠাকুর, এই যে ভগবানের যে উপাসনা,
এই বিভিন্ন যে যোগ, প্রতিটা যোগের কিন্তু যে ঈশ্বরের উপাসনা, এই ঈশ্বরের উপাসনা করলে কিন্তু যোগের দোষও কেটে যায়। কাজে ঘাবড়ানোর কিচ্ছু নেই। আর প্ল্যানেটারি অবস্থান ভালো হলে এই যোগের দোষও অনেক সময় কেটে যায়। বা আরেকটা জিনিস বলি, ছোট অবস্থায় বা শিশু অবস্থায় যদি কারো গুরু লাভ হয়, মানে গুরুর দীক্ষা লাভ হয়, তাহলেও অনেক সময় কিন্তু এই দোষ কেটে যায়। জন্মের যে যোগের যে দোষ সেটা কেটে যায় যদি ছোট থেকে কোনো শিশু আধ্যাত্মিক দিকে চর্চা করে, ঈশ্বরের উপাসনা করে, তাহলেও অনেক সময় এই দোষ কেটে যায়। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।